দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। রাজনীতির হাওয়া এখন কোন দিকে বইছে? 5 আগস্ট পরবর্তী যে ঐক্য তৈরি হয়েছিল নানা ঘটনায়, সেখানে এখন বড় রকমের চিড় ধরেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের 9 মাসেও জনতার প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। জুলাই ঐক্য মনে করছে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, ফলে আবারও রাস্তায় নামতে হয়েছে তাদের। এদিকে আজকে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন যে দেশের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে। মানবিক করিডোর দেওয়ার যে বিষয়, যে সিদ্ধান্ত নেবে সেটা নেবে নির্বাচিত সরকার। আর এনসিপি এর আগেও বলেছে যে 71কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই কারো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সবখানে একটা অস্থিরতা শুরু হয়েছে। এই যে অস্থিরতা, সেই অস্থিরতা থেকে এই জনতা, দেশের মানুষ আসলে কবে মুক্তি পাবে? একটা স্বস্তির স্থিতিশীল পরিবেশ সেইটা কবে হবে, সেই প্রশ্ন এখন উঠে এসেছে। মোটামুটি আমরা সেসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমি স্বাগত জানিয়েছি আমাদের দুজন অতিথি। রয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আমি শামসুজ্জামান দুদু আপনাকে একটু জানতে চাই, সেটা হচ্ছে শুরুতে আমি বললাম যে এই যে নানা ঘটনা এখন ঘটছে, কয়েকদিন ধরেই সেগুলো ঘটছে। করিডোর ইস্যু তো আছেই, জাতীয় সঙ্গীত নিয়ে সমস্যা হচ্ছে, বাধা আসতেছে সেখানে। তারপরে ছাত্রদল কর্মী বা একজন মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা নিয়ে চলছে আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন, সবখানে একটা আন্দোলন, একটা অস্থিরতা তৈরি হয়েছে দেশে। এই অস্থিরতা আসলে, এবং এই এখান থেকে স্বস্তির উপায় কি? সেই দিনটা আমরা কবে যাবো আবার সেই জায়গায়? জি, আপনাকে ধন্যবাদ। সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে গত 15-16 বছরের ধরে যে আন্দোলনটা, সেটা স্বৈরতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্রের সপক্ষে। আমরা জুলাই আগস্টের পূর্ণতা পেয়েছে, অতীতের যে আন্দোলন তার পূর্ণতা হচ্ছে জুলাই এবং আগস্ট মাসের 5 তারিখ। আচ্ছা, সেই পূর্ণতা হচ্ছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলা, তাদেরকে বিতাড়িত করা, বিদায় করা। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে অগণতান্ত্রিক একটা ব্যবস্থা, গণতন্ত্র বহির্ভূত, যেখানে নির্বাচিত কোনো সরকার নাই, মানুষের অধিকার নাই, আইনের শাসন নাই। যেখানে গণতন্ত্র আছে সেখানে সভ্যতা ভব্যতা কাজ করে। আর এই জিনিসটা যেখানে নাই, সেটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। তো আমরা 5 তারিখে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটালো। আমার কাছে মনে হয়েছে আমরা আত্মপ্রসাদের মধ্যে আছি যে আমরা হাসিনাকে বিদায় করেছি, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গত 8-9 মাস ধরে যে একেবারে ভয়াবহ শূন্যতা, জি, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 1 নম্বর যে কাজটা ছিল, সে 1 নম্বর কাজ ফেলে কেউ তার এনজিওর সমৃদ্ধি চাচ্ছে, কেউ তার ব্যক্তির সমৃদ্ধি চাচ্ছে, কেউ গোষ্ঠীর সমৃদ্ধি চাচ্ছে, কিন্তু গণতন্ত্রের সপক্ষে যে ভূমিকাটা থাকার দরকার সেই জায়গায় কোনো আলাপ আলোচনা নাই। এখন আমরা কোন পথে আছি? স্বৈরতন্ত্র, গণতন্ত্র, মধ্যপন্থা? একেবারে আমার কাছে এখন মনে হচ্ছে, আমি রাজনৈতিক কর্মী হিসাবে, আমি একসঙ্গে ছাত্র রাজনীতি ছিলাম, একজন ছাত্র রাজনীতিক মারা যাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে যখন আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, তাহলে বুঝতে হবে এটা চরমতম স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা আছি। যদি জাতীয় সঙ্গীতকে অস্বীকার করা হয়, তাহলে 71কে অস্বীকার করা হয়, তার মানে রাষ্ট্রদ্রোহিতার ব্যাপার। তার মানে এই রাষ্ট্রদ্রোহিতার আইন থাকার পরও যখন সেটা প্রয়োগ না হয়, তাহলে বুঝতে হবে গণতন্ত্র এবং আইনের শাসন অনুপস্থিত। সেই কারণে আমি দুটো ছোট ছোট জিনিস উল্লেখ করলাম। জি, যে আপনি 71 মানবেন না, স্বাধীনতা মানবেন না, মুক্তিযুদ্ধ মানবেন না, তাহলে বাংলাদেশে তো থাকার কোনো সুযোগ নেই, হয় জেলখানায় থাকতে হবে, আর না হলে দেশের বাইরে থাকতে হবে। কারণ এই একটা জায়গায় কোনো আপোষ যদি করি, তাহলে পরে আপনি মুক্তিযুদ্ধকে আপনার অস্বীকার করতে হবে, গণতন্ত্রকে অস্বীকার করতে হবে। আপোষ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাহলে এই মীমাংসিত বিষয় কেন বারবার উঠে আসে? ওই যে আইনের শাসন নাই। আচ্ছা, আইনের শাসন, গণতন্ত্র থাকলে পরে, তাহলে পরে আইনে প্রয়োগ হলে, তাহলে এই স্পর্ধা যারা দেখাচ্ছে, খুন করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করছে, তাদের তো জেলখানে থাকার কথা। যে আলহামদুলিল্লাহ করছে, আমাদের ডিজিটাল আইনও আছে,
সঙ্গে সঙ্গে তাকে ট্রেস আউট করে আমি তাকে একটা মামলা দিয়ে একে জেলখানায় নিয়ে যাওয়ার কথা এবং খুনের মামলায় তাদের বিচারের আওতায় আনার, তাহলে পর আরেকজন ওই আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে না। কিন্তু আমি করার সুযোগ দিচ্ছি মানে আমি স্বৈরতন্ত্রের পক্ষে জেনে বুঝে অথবা অজ্ঞাতে আমি তার পক্ষ অবলম্বন করছি। ওই ব্যবস্থা থেকে আমি বেরোতে পারি না এখনো পর্যন্ত। আমি ডক্টর ইউনূসের কথা এই জন্য উল্লেখ করলাম, তিনি আগাগোড়া তার জীবনে অনেক সাফল্য পেয়েছেন, কিন্তু গণতান্ত্রিক কোনো মিছিলে সুশীল সমাজের ব্যক্তি হিসাবেও, রাজনীতির কথা বাদই দিলাম, কখনো কোনো দিন রাস্তায় দাঁড়িয়েছিল এরকম স্মৃতি আমার মনের মধ্যে নাই। তো যে গণতন্ত্রের সপক্ষে কখনো কোনো দিনই কোনো দায়িত্ব পালন করেনি, দেশ তার হাতে পড়েছে এবং প্রতিটা উপদেষ্টার একটা উপদেষ্টাও নেই যারা কখনো গণতন্ত্রের সপক্ষে রাস্তায় মিনিমাম ভূমিকাটা পালন করেছিল। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে দেশ একটি সর্বগ্রাসী সংকটের দিকে ধাবমান। এটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং কোথায় গিয়ে শেষ হবে চট করে বলা খুব কঠিন। আচ্ছা, আসবো আপনার কাছে। একটু বলবেন যে এম এ আজিজ, যে আপনি এই বিষয়ে যদি কোনো বলতে চান, সহনশীলতা, অসহনশীলতা, স্থিতিশীলতা যদি আপনি বলতে চান বলতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজনীতির হাওয়া এখন কোন দিকে বইছে, পাল্টা কোন দিকে, বাতাসটা কোন দিকে বেশি যাচ্ছে? দেখেন, পাল্টা, আপনাকে ধন্যবাদ। আপনার ফ্যাসিস্টের পতন ঘটেছে। ফ্যাসিস্ট মানেই হচ্ছে বিরোধী মতকে দমন করা, একদম মামলা করা, নির্যাতন করা, আয়নাঘর তৈরি করা ইত্যাদি। আচ্ছা, আরেকটা হচ্ছে লুটপাট করা, মানে লুটপাট করছে, পাচার করেছে অর্থ, দুটো দিক। আমার কাছে মনে হয় এটার চেহারা পাল্টাইছে, কিন্তু একই জিনিস বিদ্যমান এখনো। ফ্যাসিস্টের চেহারা পাল্টেছে, মানে পদ্ধতি পাল্টেছে। আচ্ছা, কিন্তু ধরেন আপনি দেখেন, আপনি যেটা বললেন, সারা বাংলাদেশটা এখন আন্দোলনমুখী এবং সবগুলো আন্দোলন করছে ছাত্ররা। এই যে ছাত্ররা যে 5ই আগস্টে পরিবর্তন ঘটালো, হ্যাঁ, এই পরিবর্তনের পরে নেতৃত্ব দিয়ে 52 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আচ্ছা, কোনো ছাত্র কিন্তু সরকারে অংশ নেয় নাই। 2, কোনো ছাত্রদেরকে এইভাবে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসানো হয় নাই। কোনো ছাত্ররা এত বিতর্কিত হয় নাই। কোনো ছাত্রর পিছনে বাধ্য হয়ে এখন দুদক লাগাই দেওয়া হয়েছে। এইভাবে ছাত্র জেনারেশন ধ্বংস করা হয় নাই। তা আমার কথা হচ্ছে, লুট হচ্ছে, পরিমাণে কম হইতে পারে, লুট হচ্ছে। 2 হচ্ছে আপনি যেটা বলছেন যে এই যে গত আপনার 2013 সালে 5ই ফেব্রুয়ারি ইমরান এইচ সরকারকে দিয়ে একটা শাহবাগে গণজাগরণ মঞ্চ করা হলো। সেখানে বাথরুম থেকে শুরু করে খাওয়া, নিরাপত্তা সব দেওয়া হলো। কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছিল, তাকে ফাঁসি দিতে হবে, এই জন্য এটা তৈরি করা হয়েছিল। আইন বদলানো হলো, সে কোনো মঞ্চ এখন নাই, এখন ইমরান এইচ সরকারও নাই। ঠিক আপনি খেয়াল করে দেখেন যে যমুনার সামনে যে আন্দোলন, যমুনার সামনে যে আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন, নিষিদ্ধের যে দাবিটা করা হলো, এটাও তো স্পন্সর, মানে ঠিক অনুরূপ, মানে মুদ্রার এপিটোপিট, মানে একই রকম। কিন্তু এখানে ছাত্ররা, এনসিপি তো আসলে ছোট হয়ে আসছে, ওদের পৃথিবী ছোট হয়ে গেছে, তো ওখানে সংখ্যায় কম ছিল। আচ্ছা, কিন্তু যত এর আগে আপনার নারী সংস্কার কমিশন করেছিল, ওই রিপোর্টটা দেওয়ার পরে এমনিই ইসলামপন্থীরা ক্ষুব্ধ ছিল। তো হাসনাত আবদুল্লাহ ডাক দিছে, সবাই তার কাছে গেছে, যা সব ঢুকছে ওখানে, ইসলামপন্থীরা সব ঢুকছে। ঢোকার পরে ওখানে বলা হয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই হবে না, সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই হবে না। জাতিসংঘ সঙ্গীত পড়তে গেছে, এটাতে বাধা দিছে। তারপরে যখন পড়তে চাইছে তখন কিছু ভুয়া 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 এগুলো হয়েছে। এই সব এগুলো ভিডিওতে আমরা দেখেছি। হ্যাঁ, এটা ভিডিও, মাস মিডিয়াতে ভিডিওই আসছে। তো এই যে পরিবর্তনগুলি, একজন কিন্তু বিএনপি নিষিদ্ধের কথা বলছিল তখন, হ্যাঁ, 2-1 বলেছিল যে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। জি, ব্যাপারটা হচ্ছে যে আপনি যে এই যে এখন যে অ্যাক্টিভিটিস নিষিদ্ধ আওয়ামী লীগের করা হলো, আমাদের কোন আইনে আছে যে অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা যায়?
আপনার বিএনপির তরফ থেকে স্ট্যান্ডিং কমিটির মেম্বার যিনি ভারতে বহুদিন আটকা ছিল তিনি সন্ত্রাসী আইনে করা হয়েছে, যেটা জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই আইনের কথা তো সে তো বলা হচ্ছে। আইনে পারতো, আচ্ছা, এক্সিকিউটিভ অর্ডারে যে বন্ধ করলেন ওটা তো আদালত কর্তৃক হয়েছে। এটাও তো ভার্চুয়ালি আপনার এক্সিকিউটিভ অর্ডারেই বন্ধ করা হয়েছে, সেটাই, জি। তাই না? অন্তর্বর্তীকালীন সরকার বসে করছে, এবং অন্তর্বর্তীকালীন এই সরকারকে আমি বলি আন্তর্জাতিক সরকার, কারণ এর ভিতরে ডুয়েল সিটিজেনশিপ আছে 3/1 আমাদের দেশ তো এখন আমাদের দেশই লোক চালাচ্ছে না, এটাও মাথায় রাখবেন। সুতরাং সব বাইরের থেকে হার করে এনে বিদেশ থেকে তারা ট্যালেন্টেড তাদেরকে এনে এনে দেশ চালাচ্ছে। তো আমি যেটা বলছি যে ওইখানে এই যে আমি বলবো ইসলামপন্থীদের কিন্তু ওখানে কন্ট্রোলটা ছিল। তারা প্রমাণ হলো যে বিশেষ করে ধরা হয় আচ্ছা। যে এখানে যে জামাতের আমিরও যা বক্তৃতা দিছে তো তো এখানে জামাতের পলিটিক্সটা এইসব পলিটিক্সে জামাতের পলিটিক্সটা এখানে থ্রো করা হয়েছে। কিন্তু সুতরাং পরে তো আবার দেখলাম যে এনসিপির সাথে জামায়াতে একটা বড় রকমের দূরত্ব তৈরি হয়েছে, দূরত্ব মাহফুজুল আলমের স্ট্যাটাসকে কেন্দ্র করে। সেটা অন্য ইস্যু। আমি আচ্ছা। বলছি যে যেহেতু এটা এনসিপির ঘাড়ে গেছে, তখন এনসিপি এটা ডিনাই করছে, তারা একটা লিগেল এটা ডিনাইল একটা স্টেটমেন্টও দিছে। সেখানে কিন্তু আবার বলা আছে 1947, 1971 এবং 2024 এটাকে মেনে চলতে হবে। 47 কেন রে ভাই? 47 তো দ্বিজাতির তথ্যভিত্তিতে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত হয়েছে। তো সেটা তো আমাদের এক ইস্যু না, আমাদের ইস্যু হলো 71। হ্যাঁ, 24 বলতে পারেন, কিন্তু 24-71-এর সাথে তুলনা চলতে হবে না। 71 একটি দেশ তৈরি করছে, এবং 71-এর যে আপনার যে জনযুদ্ধ ছিল এটার সাথে কোনোটা তুলনা করা যাবে না, এবং দেশের যে ক্ষয়ক্ষতি ইত্যাদি ইত্যাদি। আপনি তারপরে দেখেন গণপরিষদ চায়, আগে আপনার স্থানীয় সরকার নির্বাচন চায়, এদের তো কোনো তালগোল বুঝি না। আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে, আবার গণপরিষদ নির্বাচন ওরা তো প্রতীকে হবে না। ওরা যদি আপনার আওয়ামী লীগই যদি ইলেকশন করে, ধরেন ওর ভিতরে তো 2 জিতেও যাবে, তখন কি করবে? এই জন্য আমি বলছি যে এখন যেটা বলছেন এটা হলো একটা দিক। আজকে আপনি খেয়াল করছেন কিনা 9 জায়গায় সমাবেশ নিষিদ্ধ করছে। জি, আজকে আমরা নিউজও করেছি। তো তাহলে নিষিদ্ধ যদি করেন, গণতান্ত্রিক দেশে সমাবেশ তো হতে হবে, তাহলে জায়গাও পাল্টা দেওয়া উচিত ছিল। আচ্ছা, দেন নাই তো, খালি নিষিদ্ধ করছে, কিন্তু কোথায় করবে? এর আগে নিষিদ্ধ করেছিল যমুনার সামনে, কিন্তু সেখানে তো আন্দোলন হয়েছে। 9 জায়গাটা এই জন্যেই ওই ছেলে 144 ধারা ছিল, সেটা ব্রেক করে এই 11 তারিখের সমাবেশটা হলো না। এবং তারা টাইম দিল 1 ঘন্টার ভিতরে এটা পরিবর্তন না করলে আমরা ইয়ে করব। তাহলে কি 1 ঘন্টার ভিতরে হলো। হাসান আব্দুল্লাহ জানতেন যে 1 ঘন্টার মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে? এটাতে 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। এইটাই তো মনে হচ্ছে যে ওই ইমরানের সরকারেরটাও যেমন তৈরি করা প্রোগ্রাম, এটাও তৈরি করা প্রোগ্রাম, কিন্তু বাদশাচ্ছে হচ্ছে এখানে ইসলামপন্থীরা ঢুকে গেছে। জি, এই হলো পার্থক্য। আসবে আপনার কাছে। এটা হলো একটা দিক। আরেকটা দিক বলি, শোনেন, আপনি বলছেন দেশ কোন পথে। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক বলছে 3.3% জিডিপি গ্রোথ হবে 26-এ। মানে অর্ধেকে, আমাদের তো 6.5-এর মতো ছিল। 6.5 থেকে 7-এর ভিতরে ছিল। হ্যাঁ, 1974 সালে দুর্ভিক্ষ হয়েছে, তাও এত জিডিপি নামে নাই। 2, ইয়েন ভিত্তিক লোন নিয়েছি $7.5 বিলিয়ন। আচ্ছা, এটা হয়েছে 12 কোটি। আবার IMF এর লোন শেষ পর্যন্ত আমরা সারেন্ডার করছি যে মার্কেটে ডলারের মূল্য নির্ধারিত হবে। আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি, উন্নত দেশের চাচ্ছি, আমরা জিএসপি সুবিধা বাতিল হয়ে যাবে, প্রত্যেকটা লোনের ইন্টারেস্ট বেড়ে যাবে। তো আগামী 26 তারিখে তো আমি দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সুতরাং এখন দেশ কোন পথে যাচ্ছে এটা ভাবেন। জি জি জি, আসবে। একটা প্রশ্ন নিয়ে একটা বিরতিতে যেতে যাচ্ছি, সেটা হচ্ছে শামসুজ্জামান দাদু, আপনি একটু বলবেন যে মানে জুলাই ঐক্য যে একটা সংগঠন, তারা জাতীয় পার্টি সহ 14 দলেরও নিবন্ধন বাতিল, রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। ওই দিন স্লোগান ছিল বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে, এমন স্লোগান ছিল। কিছু পাগলের তো উৎপাদন হয়েছে দেশে। আচ্ছা, যারা বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটোই চিনে না, তো এই পাগলদের এই বক্তব্য নিয়ে আমি কি বলবো, কি মন্তব্য করব? যারা গণতন্ত্রের 17 বছরের আন্দোলন বোঝে না, যারা স্বৈরতন্ত্র বোঝে না,
যারা গণতন্ত্র বোঝে না, তো এই পাগলদের নিয়ে এখন এখানে এসে যদি আলোচনা করতে হবে, যেমন এই রাস্তায় আসলাম এটা কষ্ট, এখানে 1 ঘন্টা বসে বসে পাগলদের ব্যাপার নিয়ে আলাপ করা এই একটা কষ্ট। তো আমার কাছে মনে হচ্ছে এই পাগলামিতে পেয়ে বসছে সারা দেশ। মানে জুলাই বলতে যেটা আমার কাছে মাথায় আসছিল যে রিলে রেসের মতো শেষ লাঠিটা তার হাতে 15-16 বছরের আন্দোলনকারীরা তুলে দিয়েছিল, সেই লাঠিতে দৌড়িয়ে সে ফার্স্ট হয়েছে আন্দোলনকারীরা। সেই ফার্স্ট হওয়ার পরে মানুষ তাদের কাছে যে জিনিসগুলো প্রত্যাশা করছিল, কিন্তু রাস্তার দিকে তাকালে এখন আর স্লোগান যে এই কথাগুলো আপনি উচ্চারণ করছেন, তো এটা একটা পাগলামিতে আমরা মেতেছে। তো এটা থেকে না সরলে পরে আমাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে যাবে। 71-এর যারা গণহত্যাকারী আর এখনকার যারা 24-এ গণহত্যাকারী, আমি শুধু একটার বিচার দাবি করব, আরেকটার বিচার ছেড়ে দিব, আরেকটা ভুলে যাব। জি, তো এই শূন্যতা, এই অবজ্ঞা, এই এড়িয়ে যাওয়া, স্বাধীনতা, গণতন্ত্র আর মুক্তিযুদ্ধ, এগুলো আমাদের যে জাতীয় ঐতিহ্য, সেই ঐতিহ্য থেকে আপনি নেমে গিয়ে সব থেকে ঘৃণিত ব্যক্তি তার বাংলায় অমুক থাকবে না, এই স্লোগান আপনি 50 বছর পরে আসা মানে হচ্ছে জাতীয় ইতিহাসটাই তারা জানে না, আর জানলেও সেটা অবজ্ঞা করছে। ওই যে একটু আগে বললাম, গণতন্ত্র থাকলে আইনের শাসন থাকে, আইনের শাসন থাকলে এই হত্যাকারীদের পক্ষে যারা আছে, স্বাধীনতার বিপক্ষে যারা আছে, তাদেরকে জেলে থাকার কথা, মামলার মুখোমুখি থাকার কথা। কিন্তু এটি যেহেতু গণতন্ত্র নাই, স্বৈরাচারেরই প্রেতাত্মারাই ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ স্বৈরাচার মুখোশধারী, এবং অন্যভাবে তারা সামনে এসছে। এই জন্য আমরা মনে হয় বাংলাদেশ গত 50 বছরের মধ্যে সব থেকে বিপজ্জনক সময় অতিক্রম করছে। জি, আসবো রাজনীতিবিদদের কাছে, আমরা আরও আশার কথা শুনতে চাচ্ছি। বিরতির পরে এসে সে আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছে শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার আমাদের আলোচনা শুরু করছি। আমরা কথা বলছিলাম রাজনীতির রকম নিয়ে। আমি বিরতির পরে এসে আবারও শামসুজ্জামান দুদু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে এই যে এখন যে পরিস্থিতি চলছে, এখন যে অবস্থা চলছে, আপনার প্রথম দফার সংলাপ শেষ হয়েছে, দ্বিতীয় দফার সংলাপ শুরু হবে, আর এখন যে যা হচ্ছে দেশে, আমি শুরুতে আপনি বললেন আন্দোলন সংগ্রাম, এটা সেটা দাবি দাওয়া তো আছেই প্রতিদিন, এর মধ্যে দিয়ে কি নির্বাচনের যে পরিবেশটা সেটা কি একটু হারিয়ে যাচ্ছে কিনা, এই আলোচনাটা একটু কমে যাচ্ছে কিনা? নির্বাচনটা কবে হবে, ডিসেম্বরের কথা বলেছেন আপনারা, দাবি জানিয়েছেন, ওদিকে জুন জুলাইয়ের কথা বলেছে, সব মিলিয়ে নির্বাচনের ইস্যুটা কি একটু ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা? আমার কাছে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, মানে তারা এখন দাবি করে, আগে দৃঢ়তার সঙ্গে বলতো না, এখন দৃঢ়তার সঙ্গে বলে এই সরকার আজ যাই করুক, নির্বাচনের কথা ভাবছে, দেবে, পরিকল্পনা আছে, এটা তারা মনে করে না। এই কথাটা কিন্তু 3-6 মাস আগেও কোনো কেউ ওইভাবে দাবি করে বলতো না। এখন যেটা আমি যে নির্বাচন তারা দিচ্ছে না, দিবে না, এরকম আলোচনা, তারা আসলে নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই নাই। তারা এখন অনেকেই বলছে যে এরা কি করে থেকে যাওয়া যায়। তাহলে সংলাপ কেন? এত সংলাপ তো এটাও একটা বাহানা। আচ্ছা, আগে সংলাপে অনেক কথা হয়েছে, নির্বাচন নিয়ে কোনো কথা নেই। রাজনৈতিক দলগুলো যারা অংশীজন আন্দোলনের, তারা কিন্তু একটা খুব বেশি কিছু চায় না, একটা রোড ম্যাপ চাইছে। এমন না যে আমি আজকে চাইছি বলে কালকে পরশুদিন 1 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আচ্ছা, সরকার বরঞ্চ একদিনের সঙ্গে 6 মাসের পার্থক্যটা বোঝে নাই। অর্থাৎ ডিসেম্বরে হতে পারে, তাৎক্ষণিকভাবে দুপুরে, এটা ডক্টর ইউনূস বললে মাঝরাত্রে আবার তার অফিস থেকে অদৃশ্য একটা ছায়া পত্রিকা অফিসে পাঠাই দেয়, এটা জুনেও লাগতে পারে। আচ্ছা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ মুখ থেকে যেটা বের করে অদৃশ্য শক্তি, তার অফিস থেকে আবার এটা 6 মাস বাড়িয়ে দেয়। অর্থাৎ 1 মাসের সঙ্গে 6 মাসের যে পার্থক্য এদের কাছে কিছু না, সেটা যদি আবার 3 বছরে গিয়ে দাঁড়ায়, এটাও আশ্চর্য হওয়ার কিছু নাই। নির্বাচনের ব্যাপারে এটা আমার পর্যবেক্ষণ। আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন পয়লা ডিসেম্বর হবে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আবহাওয়া ভালো,
সেই যুক্তি মানে তো সব বিবেচনা। উঠে এসেছে নানাভাবে। হ্যাঁ, এটা যদি বলেন আরো 2 মাস লাগবে, হতে পারে। আমি 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 ওই স্থির ডিসেম্বরে দাঁড়াচ্ছি না। জামায়াত ইসলাম এরকম বলেছে যে ফেব্রুয়ারি মার্চের দিকে। হ্যাঁ, জি, বলছে। এমন কি তারা যদি মনে করে, অন্ধ হলেই তো প্রলয় বন্ধ না, যে ডিসেম্বর মানে কি জুন মাসে তারা 1 জুন হবে। তো ঐতিহাসিক জুন আছে 7ই জুন, একটা দিন, আমাদের আন্দোলনের একটা ঘটনা। তো এক উন্মাদ ছাড়া ঝড় বাদল বৃষ্টি কালবৈশাখীর মধ্যে কেউ কখনো বিয়ের অনুষ্ঠানও করে না, ইলেকশনও করে না। আমাদের উৎসবের মতো নির্বাচন। আমি যদি সত্যিকারের মানুষের স্বস্তির সঙ্গে ইলেকশন করাতে চাই, ভালো নির্বাচন করতে চাই, তো যারা এখানে পার্টির বাইরেও যারা এই প্রক্রিয়াটার সঙ্গে সম্পৃক্ত থাকবে, গ্রামে গঞ্জে একেবারে শেষ প্রান্তের মানুষ, রাস্তাঘাটও নেই, সেখানে ব্যালট বাক্সে নিয়ে যাওয়া, সেটা এক উন্মাদ ছাড়া ডিসেম্বর বা জুনে কেউ ইলেকশনে বলবে না। কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনটা হবে উৎসব মুখর, সব দলের অংশগ্রহণ এবং সুষ্ঠু অবাধ এবং একটা ঐতিহাসিক নির্বাচন হবে। আমার এই মানুষটার না, এই যত বয়স হচ্ছে, এখন বোধ হয় 84-85 হবে, এই সময় জ্ঞান অবস্থা, যেমন উৎসব মুখর হলে পরে কাদামাটির মধ্যে উৎসব হয় না, তা আমার থেকে তো তার বয়স বেশি, তার অভিজ্ঞতা বেশি, জানেও বেশি, তারপরে আবার নোবেল প্রাইজ পাওয়া মানুষ, তারপরে আবার উনি এনজিও একটা বিখ্যাত। হ্যাঁ, লোকে বলছে যে তার এই 8-9 মাসের ভিতরে 24,000 কোটি টাকার তিনি সুবিধা অলরেডি সরকার প্রধান হিসাবে নিয়ে নিছেন। 6,000 কোটি টাকা তিনি 6 মাসে কর দিবেন না, এটা একেবারে আইন আদালতের মাধ্যমে নিয়েছেন। এইগুলো তিনি খুব ভালো বোঝেন বলে আমার ধারণা। যার অভিযোগ করছে সেটি অস্বীকার করলে তিনি একের খাতোয়ারি বলতে পারতেন। এত সরকার প্রধান হিসাবে এর আগে, যেমন আমাদের জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, তাকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সে আগে রাজনৈতিক দলগুলোর কাছে এই শর্তাধীনে যে আমি কিন্তু নির্বাচন করার পর আবার চিফ জাস্টিসে যাব। আর এখন যিনি প্রধান উপদেষ্টা, তিনি ভাবখানে এরকম বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আসছে তিনি রাষ্ট্রপতি হতে চান। কেউ কেউ তার পক্ষ থেকে বলাচ্ছে ছাত্রদের মধ্যে যে তিনি 5 বছরের প্রধানমন্ত্রী হতে চান। তিনি এমন জাদুকারী যে জাদুর স্পর্শে বাজার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। সব কিছুই কিন্তু তাকে রেখে দেওয়ার প্রক্রিয়া। জাস্টিস শাহাবুদ্দিন বলছিলেন, প্রেসিডেন্ট আমি থাকবো না, আমি চিফ জাস্টিসে চলে যাব। আচ্ছা, তো উনি বলেন না, আমি কাজটা ছেড়ে দিয়ে আমি আবার গ্রামীণ ব্যাংকে চলে যাব, এটা উনি বলেন। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে, ওই যে শুরুতে এই প্রথম অর্থই বললাম, আমরা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছি। যদি এটি আমরা রোধ করতে না পারি, অর্থাৎ হাসিনা যেমন 3টে টার্মে আমাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি কেন যাব, মানে এরকম বিশ্ব বাটপার এবং জালিয়াত এর আগে তো বাংলাদেশে দেখে নাই। তো ওই জালিয়াতের মধ্যে আবার পড়লাম কিনা, অর্থাৎ আগে স্বৈরতন্ত্র ভিন্ন নামে, উনি যেটা বললেন, ভিন্ন অবয়বে ভিন্নভাবে আমাদের সামনে হাজির হয়েছে কিনা, এটি কিন্তু এখন সবচেয়ে আলোচ্য বিষয়। হয়তো 2-1 মাস পরে আরও এটাই স্পষ্ট হবে যে আমরা কোন দিকে যাচ্ছি। আসবো। এম এ আজিজ, আপনি একটু বলবেন, আজকে আমি এটা দুদু ভাইকে জিজ্ঞাসা করতে চাইতাম, আপনাকেই প্রশ্ন করছি। মির্জা আব্বাস একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে দেশের ভৌগোলিক অখণ্ডতা এখন হুমকির মুখে। মানে হুমকির মুখে কেন আমরা এখন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি এর 10-12 বছর আগেই জানি আমাদের ভূখণ্ড হুমকির মুখে। কারণ আমার চিটাগাং থেকে শুরু করে শেরপুর পর্যন্ত হিল ট্র্যাক্স পুরা ভ্রমণ করা আছে পায়ে হেঁটে, এবং আমি 6টা রিপোর্ট করেছি। ওই হিল সম্পর্কে আমার পুরো ধারণা আছে। মানে আপনি কাজের জন্য সেখানে গিয়েছেন, Yes, ঘুরতে না, কিন্তু আমাকে কাজের জন্য গিয়েছেন, প্রতিবেদন বানিয়েছেন। পত্রিকার থেকে অ্যাসাইন করা হয়েছে। 10 বছর আগে আপনি টের পেয়েছেন যে হুমকির মুখে? হুমকির মুখে। আচ্ছা, ওখানে জঙ্গলের ভিতরে জি, সাদা পাদ্রীরা 10 বছর 15 বছর 20 বছর ধরে আছে। সব সনাতনী ধর্মের লোক সবগুলোকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিছু লোক রিসেটেল করা হয়েছিল, তারা ছাড়া বাকি এখন 98% হচ্ছে খ্রিস্টান। এবং একটা প্ল্যানই আছে যে ধরেন আমাদের হিল
ডিস্ট্রিক্ট এবং হিল ডিস্ট্রিক্টের 3টা ডিস্ট্রিক্ট, আর হচ্ছে আরাকান, তিব্বত, মিজোরাম, এটা মিলে একটা আলাদা স্টেট হবে। এই পরিকল্পনা এটার সাথে কি খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি? আমি একটু বলছি, হ্যাঁ, আচ্ছা, এটার ভিতরে বোধহয় এই ট্র্যাপের ভিতরে এই সরকার পা দিছে। কারণ করিডোরটা আপনি বলেন, আরাকানে 26 সালে দুর্ভিক্ষ হতে পারে, সামরিক জান্তা মায়ানমারের ওখানে সব ফুড সাপ্লাই বন্ধ করে দিয়েছে, যার ফলে ওখানে ফুডের সংকট। তা আপনি এয়ারড্রপ করে দিতে পারতেন, আপনার সমুদ্রপথে দিতে পারতেন, আপনার চীন দিয়ে দিতে পারতেন, ভারত দিয়ে দিতে পারতেন, বাংলাদেশে কেন? মানে বিকল্প পথ অনেকগুলো তো আছে। অনেকগুলো, আমি তো বলছি আপনার আরাকান তো বিশাল বড় জায়গা না? জি, হ্যাঁ, সেখানে তো চীনের অনেক ইন্ডাস্ট্রি অনেক জায়গায় খালি। এখন প্রত্যেকটা মাসে 6,000 করে আর রোহিঙ্গা কিন্তু ঢুকতেছে, আবার বাংলাদেশে ঢুকতেছে। এখন আপনি বলেন আমাদের নেগোসিয়েশনটা কার সাথে হচ্ছে, জান্তার সাথে না আরাকান আর্মির সাথে? আপনি আরাকানে যদি দিতে চান, আপনার করিডোর দিতে চান, করিডোর আপনার যে এটার অর্থটা বুঝতে হবে তো। আচ্ছা, করিডোর যখন আপনি দিবেন, ওই জায়গার নিয়ন্ত্রণ আপনার থাকবে না। এটা একটা এগ্রিমেন্ট হবে, করিডোর যাকে দেওয়া হবে, জাতিসংঘ আসছে না, জাতিসংঘকে করিডোর দেওয়া হবে, ওটার নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। যদিও প্রথম দিকে আমাদের বিদেশ উপদেষ্টা বলেছিল যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, তবে অনেকগুলো শর্ত দিয়েছি, শর্ত মানলে। উনি কে? দেশের ভূখণ্ড লিখে দেওয়ার কে? অন্তর্বর্তীকালীন সরকার কি দেশের মালিকানা দেওয়া হয়েছে? ওনারা একটা ভূখণ্ড দেশটারে আপনার স্বাধীনতার সার্বভৌমত্ব থ্রেটের সময় ফেলায় দিচ্ছে। এরা কারা? লুট করতে এসেছেন, লুট করে যান যতদূর পারেন, যে কয়েকদিন পারেন। বিএনপি বড় সংগঠন, তারা তো ফাটাবাসের চিপায় পড়ছে, তারা রাস্তায় নামে না। রাস্তায় নামে না কারণ তারা ক্ষমতার মোহে পড়ছে। এই তো আজান দিলে একদিনে এই সরকার নাই হয়ে যাবে, 24 জনের সরকার, হ্যাঁ, নাই হয়ে যাবে। কারণ তারা ভাবতেছে যে হায় হায়, আবার যদি অন্য পক্ষ, রাজনৈতিক ভ্যাকুয়াম তো থাকবে না, পূরণ যদি অন্য কেউ করে, এই সমস্যাটা তৈরি হয়েছে। এই সরকার যেটা দুদু ভাই আগে বলছে, আমার কাছে শোনেন, ইউনূস সাহেবের জেল ছিল, উনি সরকার প্রধান আগে দায়িত্ব নিলেন কিভাবে? নৈতিকভাবে তো পারেন না। তিনি ওয়ার্ল্ড ফেমাস, তার পক্ষে কিন্তু যখন 6 তলা হাঁটে তোলে, তখন 3টে রিপোর্ট তার পক্ষে লিখেছিলাম জাতীয় সম্পদ হিসেবে। কিন্তু আজকে কিন্তু আমার চেতনা ঘুরে গেছে। তিনি ওই সময় বলতে পারতো যে ভাই আমার জেল আছে, ওটা না উড্র হলে আমি তো নৈতিক কারণে আমি তো সরকারের দায়িত্ব নিতে পারি না। উনি নিয়েছেন, এসে ওনার সবগুলো কেস, আরো দুর্নীতির মামলা আরো ছিল, উড্র। 4 দিন তো দেশটা এক বাজে অবস্থার মধ্যে ছিল, হ্যাঁ, কোনো সরকার নাই, কিছু নাই, হয়তো উনি বাংলাদেশে বাধ্য হয়েছেন। বাংলাদেশি খেলে একজন ব্যক্তি আর খুঁজে পাওয়া যেত না? আমি তো নাম বলতে পারি, আরো তারা তো হতে পারতো। উনি তো একটা এনজিও ট্রেন্ড লোক, উনি তো পলিটিক্স কিচ্ছু বুঝতেছে না, কোথার থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এটা তো বুঝতেছে না উনি। সব মানুষ সব দিকে দক্ষ হয় না, মাথায় রাখা। উনি রাষ্ট্র চালাতে দক্ষ নয়, এবং ওনার আমার কাছে মনে হচ্ছে চেয়ারের প্রতি এত মমত্ব, উনি কোনোভাবে চেয়ার ছাড়তে না। আপনি বলেন, সে আসার পরে আপনার গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মাফ করে নিছে, 25% সরকারি শেয়ার, এটাকে 5% নামায় আনছে। আচ্ছা, গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকা মাফ করে দিছে, গ্রামীণ ট্রাস্টে বিদেশে বিনিয়োগ করার অনুমোদন নিছে, ইউনুস মেডিকেল, ইউনুস বিশ্ববিদ্যালয়, এগুলো নিছে, এছাড়া আরও আছে। বলেন তো একটা সরকার প্রধান এতগুলো কিভাবে নেয়? নৈতিকতা আছে? আপনি বলেন না, বলেন। এখন তো এই যে ফ্যাসিস্ট হাসিনা, তার ফ্যামিলির সব জায়গায় প্লট আছে, বুঝলাম, সেটা আমরা দেখেছি। তাও তো এই কয়েকদিনের ভিতরে, এই অল্প কয়েকদিন, এত মাত্র 9 মাস, 9 মাসের ভিতরে তো শেখ হাসিনাও এটা করে। একটা ফ্যাসিস্টও এত কিছু নেয় নাই তো, এটা আপনাকে হিসাব করতে হবে। এখন তারপরে আমার বক্তব্য হলো, দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমার ভূখণ্ড লিখে দেয় হেকে, সে কে বলেন আপনি? এখনো 30 কোটি লোক আছে, 3 কোটি লোক বাঁচা আছে। মুক্তিযুদ্ধের সময় তারা
মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে, অংশগ্রহণ করেছে। আপনি করিডোর লিখে দেন কিভাবে? করিডোর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, এটিগুলোর ব্যাখ্যা আছে। নির্বাচিত সরকার তো এই চুক্তি করার আগে 10 বার ভাববে। না না না, আপনি শোনেন, 10 বার ভাবতে হয় এই ধরনের চুক্তি। শেখ হাসিনা পালায় গেছে, জি, তাকে ভারত রক্ষা করবে, তার জন্য পার্লামেন্টারি পার্টি ডিসিশন নিয়ে তাকে রক্ষা করতেছে। আর আপনি এখন নির্বাচিত সরকার নাই, তা মানলাম, আপনি দলগুলোকে ইগনোর করলেন, দলগুলোর সাথেও করলেন না, দলগুলোকে নিয়ে সব সংস্কার করতেছেন, সব কিছু। ওই সংস্কারে কি আমি মানি? দলগুলো কি আমাকে প্রতিনিধিত্ব করে? আপনি বলেন। আপনি সংস্কার করতেছেন, দেশের পতাকা চেঞ্জ করতে চান, আমি মানব? বলেন। আপনি সংবিধান পদদলিত করবেন, আমি মানব? সংবিধান সংস্কার করেন, সমস্যা নাই, সংস্কার করেন, যত খুশি সংস্কার করেন, পুনর্লিখন হতে ফেলে পারে। দিবেন, এটা কি? জাতীয় সঙ্গীত বদলাবেন, আমি জানবো না। সুতরাং আমি তখনই জানবো যদি আমার দ্বারা ইলেক্টেড সরকার হয়। আমি হব তা না, আমার দ্বারা আবার ভোটে হবে। তা আপনি করিডোর কিভাবে দেন? একটা অন্তর্বর্তীকালীন, নামই তো অন্তর্বর্তীকালীন। একটা সময় আসছে, আসার পরে আপনি নির্বাচন দিয়ে চলে দেবেন। আপনি দেখেন ডক্টর ইউনূস যত কথা চেঞ্জ করে, এরকম লোক খুব কম। আপনি দেখেন, আপনি ইউটিউব খুলে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল রাজনৈতিক দলগুলি যতটুকুতে সংস্কার একমত হয় ততটুকু নিয়ে নির্বাচন আমরা দিব। হ্যাঁ, যদি একমত না হয় তাও আমরা নির্বাচনে যাব। আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, কে হ্যাঁ করছে না করছে এটা জনগণ দেখবে। হ্যাঁ, এখন নির্বাচনের কথা কয় না, কে? সব ধোঁয়াশা। একদিকে ডিসেম্বর থেকে জুন, আবার পিছনে পিছনে হাটের লোকজনকে আপনার 5 বছর থাকেন, আপনার আজীবন থাকেন। এগুলো, উনি তো পেয়ারম্যান, পৃথিবীর বিখ্যাত পেয়ারম্যান, হিপনোটাইজ করতে পারে লোককে। কয় এখন আবার এটা সমালোচনা হয়েছে, এখন কিন্তু এটা বলা বন্ধ হয়েছে, খেয়াল করছেন? হ্যাঁ, 5 বছর বিষয়টা আর উঠতেছে না, কারণ হচ্ছে সমালোচনা হচ্ছে, এটা বন্ধ হয়েছে। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যে এখন এই অপোজা দৃষ্টি, এই যে ধরেন সংস্কারে তো সব রাজনৈতিক দলের বক্তব্য শেষ হয়ে গেছে। আচ্ছা, বিরতির পরে সংস্কার নিয়ে একটু কথা বলি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম রাজনীতির রকম নিয়ে। শামসুজ্জামান দুদু, আপনি একটু বলবেন যে আজিজ যেটা বললেন একটা কথা, যে বিএনপি এখন ফাটা বাঁশের চিপায় আছে, ক্ষমতার মোহে আছেন আপনারা। আসলে কি আপনারা এরকম জায়গায় আছেন? না না, এটা কেন নাই, মানে এরকম যে যদি কোনো ব্যাখ্যা। একটি রাজনৈতিক দল, আচ্ছা, যেমন একটা কলামিস্ট, সাংবাদিক, তারা নিঃসন্দেহে বিচক্ষণ, কিন্তু সে তার পত্রিকায় যখন লেখে, অনেক সময় অনেক পত্রিকাও বলে এটি তার নিজস্ব মতামত, অর্থাৎ পত্রিকাও তার দায় নিতে চায় না, দায় নেওয়ার একটা ব্যাপার আছে। কলামিস্ট অনেক সময় বিপ্লবী কথাও বলে ফেলবে। একজন কবি, যেমন বিদ্রোহী কবি, সে বিদ্রোহ যে কবিতা লিখেছে তার দায় একেবারেই একজনের, এবং পরিবারও নেয় না। তো এইরকম যেমন আমাদের ইসলাম ধর্মে আছে, তুমি যা করছো তা তোমার সন্তানও বহন করবে না। অর্থাৎ খারাপ কাজ করলে সন্তানও তার খারাপ কাজের কারণে সন্তানরা বিলাস বৈভবের মধ্যে থাকে। আমাদের ধর্ম দায়িত্ব তো নিবে না, না, জবাবদিহি তাকেই করতে হবে যিনি আয় রোজগার করেছেন অবৈধ। রাজনীতি দল সমষ্টির একটা দেশের ঘটনা। আচ্ছা, কয়দিন আগেও ভাবখানা এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জাদুকর। যখন ক্ষমতা নিয়েছে তাহলে 1 মাসের ভিতরে না, 1 মাসের মধ্যে বলা বলে হতো কিসের 5 বছর 10 বছর, প্রয়োজনে 20 বছর থাকবে। আমি এটা লক্ষ্য করেছিলাম। তার 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা 10 বছরে নেমে আসছিল, আরও মাসখানিকের পরে এটা 5 বছরে নেমে আসছে। এখন যে জায়গায় আসছে ডক্টর ইউনূসের ব্যক্তি চরিত্র, প্রতিষ্ঠানগত চরিত্র, গোষ্ঠীগত অবস্থায় হাসিনার সঙ্গে তুলনীয় হচ্ছে। আপনি আর 2 মাস অপেক্ষা করেন, তখন এই যেমন আপনি বলছেন না কেন ফাটাবাস, এই যে আমাদের প্রিয় সাংবাদিক বললেন ফাটাবাসের মধ্যে পড়ছে, তার মানে ফাটাবাসের মধ্যে বিএনপি পড়ার থেকে তিনি অনুভব করছেন যে বিএনপির রাস্তায় নামার দরকার। কিন্তু 6 মাস আগে, 3 মাস আগে যদি বিএনপি আন্দোলনের কথা বলতো,
বলতে এরা ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে। আমি নিজে নির্বাচন কথা যখন বলেছি 2-3 মাসের মধ্যে, একজন বিখ্যাত রাজনীতিক, নাম বললে সবাই চিনবে, সে আমার মুখোমুখি বলেছে, আপনার এত নির্বাচনের জন্য অস্থির হয়েছেন কেন? এখন সে আমার থেকে বেশি, আমি খেয়াল করেছি আমার সঙ্গে টক শোতে বেশি নির্বাচন চাচ্ছে, আমার থেকে বেশি সে নির্বাচনের কথা বলে। আমি বরঞ্চ আর বলি না, সেই বলে। কারণ নির্বাচনের কথা তখন কেউ বলছিল না, তো আমি বলতাম। এখন সেই বলছে, আর আমার তো বলার দরকার নাই। এই জন্যে বিএনপি ফাটাবাসের মধ্যে পড়ছে, মানে সে হলো দফা রফার মধ্যে আছে। বিএনপি কেন আন্দোলন শুরু করছে না, সে কিন্তু এখন ফাটাবাস। এই জন্যই বলছে বিএনপির জন্য অস্থির হয়ে গেছে। সেই জন্য একটি রাজনৈতিক দল মানুষকে তৈরি হওয়ার সুযোগ এবং দেশের অবস্থা বোঝানোর আগেই যদি সে রাজনীতিতে যায়, এই দেশের সব থেকে ত্যাগ তিতিক্ষার যদি উল্লেখ হয়, সেটা হলো কমিউনিস্ট পার্টি আমার বিবেচনায়। আচ্ছা, জাতীয়তাবাদী রাজনীতির পাশাপাশি কমিউনিস্টরা যে মানে ত্যাগ তিতিক্ষা বহন করেছে প্রকাশ্যে আন্ডারগ্রাউন্ডে, এত ত্যাগ তিতিক্ষা ইতিহাসে খুব কম আছে। কিন্তু তারা এখন নিশ্চিহ্ন হওয়ার পথে, কারণ তারা হয় তথ্যের মধ্যে ছিল, আন্দোলনও বোঝে নাই, মানুষের অনুভূতিও তারা গ্রহণ করতে চায় না। যে কারণে অনেকেই বলে শেখ মুজিবের মাথায় কিছু ছিল না, কিন্তু মানুষের কাছে ছিল। পরে দেখা গেছে সত্যি মাথায় কিছু নাই। 72-র পরে সে ক্ষমতা ছাড়া আর কিছু বোঝে না, পরিবার ছাড়া কিছু বোঝে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে দেশ এখন তৈরি হচ্ছে, বিএনপিকে সে দায় নিতে হবে, নেতৃত্ব নিতে হবে, বিচক্ষণতা দেখাতে হবে। হয়তো বিএনপি এতদিন যে আন্দোলন করেছে, ওই যে কিছু পাগলের কথা বললাম না, যারা বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্যটাই বোঝে না, তারা বুঝবে এই বিএনপি জিয়া রহমানের দল, এই বিএনপি বেগম জিয়ার দল, এই বিএনপি তারেক রহমান সাহেবের দল। একটু অপেক্ষা করেন, তাহলে বুঝতে পারবেন। আসবে আপনার কাছে। এমএজে আপনি একটু সংস্কার কথা বলছিলেন, সংস্কার বিষয়ে বলার আগে প্রশ্ন এভাবে করা যায় যে, মানে সংস্কার ইস্যুতে কি রাজনৈতিক দল যোজন যোজন দূরে চলে গিয়েছে? মানে এক জায়গায় তো আসা যাচ্ছে না, কিন্তু বেসিক জায়গায় তো আসতে হবে। বেসিক জায়গায় ধরেন, সংস্কারটা তো এই আন্দোলনের সময় ছিল না। কোটার সংস্কার ছিল, চাকরির সংস্কার, এরপরে 9 দফা, তারপরে ফেসিবাদের বিলোপ। কোথাও সংস্কারের আওয়াজ ছিল না। বরঞ্চ বিএনপি 2-2.5 বছর আগে সংস্কারের প্রস্তাব, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমাও দিছে। যদি ফেয়ারলি অল্প সময়ের ভিতরে নির্বাচন দেওয়া এবং সংস্কার করতে চাইতো, তাহলে ওটাকে বেসিক ধরে, এই সংস্কার প্রস্তাবগুলো বেসিক ধরে আলোচনাটা সবাই রাউন্ড টেবিল একসাথে বসে ওনারা করতেন। কিন্তু এখন তো দফায় দফায় সংলাপ হচ্ছে, প্রথম দফা শেষ, দ্বিতীয় দফা শুরু হবে। আপনি প্রথম দিকে খেয়াল করেন, রাজনৈতিক দলগুলোকে কিন্তু ইগনোর করছে, এই সরকার ইগনোর করছে। তারা নিজেরাই কমিশন করছে, কোনটা দরকার কোনটা দরকার না। বলেন না, নারী সংস্কার কমিশন কি এই সময় খুব জরুরি? ইলেকশন কেন্দ্রিক সংস্কারগুলো জরুরি হতে পারে। তো সেটা তো আমি তো দেখি সব ইস্যুগুলোই তো, যেগুলো বিএনপির সংস্কারের ভিতরে আছে, সব দফাই আলোচনা হচ্ছে। সেখানে সামান্য টুকটাক এদিক সেদিক আছে, তো সেটা আপনারা শেষ করেন। আর না পারলে আলোচনা তো আবার হয়ে গেছে, আপনারা এখন ইলেকশন চলে যান, মানুষ ডিসাইড করুক ভোট দেয়া। এখন নতুন নতুন আলোচনা উঠানো হচ্ছে যে আগে লোকাল গভর্নমেন্ট নির্বাচন দেন। এটা কি সংস্কারের অংশ? আচ্ছা, এটা কি সংস্কারের অংশ না? আনুপাতিক নির্বাচন দেন, এটা কি সংস্কারের অংশ? জামাতে ইসলাম বলছে না আনুপাতিক নির্বাচন চাই, এটা কি সংস্কারের অংশ ছিল? এটা নিয়ে কি কমিশন হয়েছে? এগুলো কি? ও আপনি একদিকে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন, অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচন তো প্রতীকে হয় না, তার মানে তো ওখানে দেখা যাবে যে ওই ফেসিবাদের অনেক দোসর ইলেক্টেড হবে। আপনার আবার এছাড়াও দেখা গেছে এখন যেটা ছাত্ররা যেটা চাইতো, যে সময় গেলে বোধহয় তারা আরো গোছায় উঠতে পারবে, কিন্তু তারা তো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তাদের পৃথিবী একদম ছোট হয়ে যাচ্ছে। এবং আমার ধারণা আমিডামের নির্বাচনে আওয়ামী লীগের সময় 3টে বড় বড় আপনার কিংস পার্টি করেছিল, তারা 300 সিটেই ঘুরে ফিরে আপনার নমিনেশন দিয়েছিল, একটারও জামানত থাকে নেই। এরা জামানত তো দূরের কথা, এরা লোকই পাবে না। এখন পার্টি করতে যায়, লোক পায় না, কোথাও পায় না। আমার থানাতে সব শিবিরের লোক দিয়ে এনসিপি করছে,
জি, শামসুল আহমেদ দুদু, একদম শেষ ছোট্ট করে 30 সেকেন্ড উত্তর দেবেন। সেটা হচ্ছে যে সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে এই সব সংস্কার করার এখন করলেও এটা নির্বাচিত সরকার এসে এগুলো বাস্তবায়ন করবে। ধরেন আপনারা নির্বাচিত হলেন, সেই ক্ষেত্রে নির্বাচিত হওয়ার পরে এই এখন যেটা আমরাও বলছি যে নির্বাচিত সরকার এসে বাকি সংস্কারগুলো করবে, বাস্তবায়ন করবে। একনল সেই হ্যান্ড জায়গা ওয়াশ থেকে আপনারা 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। করবে, আচ্ছা। এটা অপ্রয়োজনীয়। যেমন ইতিমধ্যে 90 থেকে 1,00,000 কোটি টাকা দেশ থেকে পাচার করছে, কেউ না কেউ করছে। কেউ যদি বলে এটা তদন্ত করবেন না, এটা তো সম্ভব না। এখন ছাত্ররা যে এরকম মানে গায়ে ময়লা মাখছে, এটা তো আবার পরিষ্কার করতে হবে, নাহলে ছাত্রদেরকে আমরা উদ্ধার করব কি করে? সেই জন্যে যেটি প্রয়োজন তার দায় শুধু পরবর্তী নির্বাচিত সরকার কাঁধে নেবে, আর যেটা প্রয়োজন না রাইট, সেটা কাঁধে নেবে কেন? তার দায় কেন কাঁধে নেবে? শামসুল আহমেদ দুদু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এম এ আজিজ আপনাকেও। দর্শক, আজ আসলে যেটা হলো যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গেলে সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই জায়গাটায় সেই সরকারের অবস্থানটা কেমন হবে, এই যে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কিভাবে স্বস্তির মাধ্যমে দেশের মানুষকে মুক্তি দিয়ে যায়, আমরা সেসব বিষয়ে কথা বললাম। আগামীতে আরও অনেক বিষয় নিয়ে, আরও নতুন বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।